হ্যালো স্টুডেন্ট, আজ আমরা জেএনপাস ইউজি 2019-এর প্রশ্নগুলো সংক্ষেপে আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, মোটর নার্ভ ক্যারি ইম্পালস ফ্রম, অর্থাৎ আজ্ঞাবহ স্নায়ুগুলি স্নায়ুস্পন্দন বহন করে। উত্তর হবে মস্তিষ্ক থেকে অঙ্গে। যে সমস্ত স্নায়ুগুলি উদ্দীপনা গ্রহণের পরে মস্তিষ্ক থেকে পেশিতে আসে এবং সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করে, সেই সমস্ত স্নায়ুসমূহকে বলা হয় আজ্ঞাবহ স্নায়ু। তৃতীয় প্রশ্ন, শিরা রক্ত বহন করে কোথায় থেকে কোথায়? দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে নিয়ে যায়। অপশান সি, দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে বয়ে নিয়ে যায়। 3 নম্বর প্রশ্ন, কলোস্ট্রামে কোন ইমিউনোগ্লোবিউলিন বেশি পরিমাণে থাকে? উত্তর হলো অপশান বি, আইজিএ। কলোস্ট্রাম কাকে বলে? কলোস্ট্রাম হলো প্রথম মাতৃদুগ্ধ, যেটা হালকা হলুদ বর্ণের এবং গাঢ় গাঢ় বর্ণের হয়, যেটা সদ্যজাত বাচ্চার জন্য খুবই প্রয়োজনীয়, কারণ তার শরীরে প্রথম ইমিউনোগ্লোবিউলিন কিন্তু আইজিএ, সেটা মায়ের কলোস্ট্রাম থেকে শিশুর শরীরে প্রবেশ করে এবং তার অনাক্রাম্যতা অর্থাৎ ইমিউনিটি বৃদ্ধি পায়। 4 নম্বর প্রশ্ন, জিন সংকেত নির্ণয় সংক্রান্ত বেশ কিছু গবেষণা হয়েছে এসেরিকিয়া কোলাইয়ের ওপর। এটি একটি ব্যাকটেরিয়া। অপশন সি, এটি একটি ব্যাকটেরিয়া। 5 নম্বর প্রশ্ন, হাউ মেনি ফ্ল্যাজেলা ডু ট্রাইপেনোজোমা হ্যাভ? ট্রাইপেনোজোমার দেহে কয়টি ফ্ল্যাজেলা থাকে? উত্তর হলো অপশন এ, একটি মাত্র ফ্ল্যাজেলা ট্রাইপেনোজোমার দেহে উপস্থিত। এটি একটি ট্রাইপেনোজোমার ছবি, এটি হচ্ছে তার ফ্ল্যাজেলা। 6 নম্বর প্রশ্ন, এইচআইভি রোগ সংক্রমিত হয়? অপশন সি, যৌন সংসর্গের মাধ্যমে। আরও পরিষ্কার করে বললে বলা যায় যে অসুরক্ষিত যৌন সংসর্গের মাধ্যমে। এটা সেক্সুয়াল কন্ট্যাক্টে ট্রান্সমিট হয়। এইচআইভি যার দ্বারা ট্রান্সমিটেড হয়, আরও কিছু উপায় হলো সিরিঞ্জের মাধ্যমে, ভালো করে পরিষ্কৃত সিরিঞ্জ না হলে। গর্ভবতী মায়ের যদি এইচআইভি থাকে তাহলে তার সন্তানে এইচআইভি সংক্রমণ হতে পারে। সংক্রমণযুক্ত রক্ত যদি নেওয়া হয় সেখান থেকে এইচআইভি সংক্রমণ হতে পারে। অঙ্গ দানের ক্ষেত্রে হতে পারে এবং অসুরক্ষিত যৌন মিলন থেকেও এইচআইভি সংক্রমিত হতে পারে। আর কি থেকে হয় না? খাবার দাবার থেকে হয় না, মশা কামড়ালে হয় না, আলতো চুমুতে হয় না, কাপড় থেকে হয় না এবং টয়লেট সিট ব্যবহার করলেও এইচআইভি সংক্রমিত হয় না। 7 নম্বর প্রশ্ন, এডওয়ার্ড জেনার নিজের দেহে গুটি বসন্তের যে টিকা প্রয়োগ করেছিলেন তা তিনি তৈরি করেছিলেন কোথায় থেকে? উত্তর হলো অপশান বি, গরুর বসন্তের ভাইরাস থেকে। এডওয়ার্ড জেনার একজন ডাক্তার ছিলেন, তো তার বাড়িতে যে মহিলা দুধ সরবরাহ করতেন তার থেকেই তিনি এই গরুর কাউপক্সটা সংগ্রহ করেছিলেন। বহু সংখ্যক অপত্য উৎপাদনের কৌশলকে বলা হয়। এটি প্রশ্নটি একটু অসম্পূর্ণ আছে, এটা জিনের ক্ষেত্রে বললে আরো ভালো হতো, প্রশ্নটা সম্পূর্ণ হতো। জিন যদি বহু সংখ্যক পরিমাণে উৎপন্ন করা হয়, সেই পদ্ধতিটা হচ্ছে পিসিআর পদ্ধতি। অপশন এ, পিসিআর পদ্ধতি, পলিমারেজ চেন রিয়াকশন। এখানে খুব অল্প সংখ্যক ডিএনএ যদি আমার কাছে একটা অণু ডিএনএও পাওয়া যায়, তাহলে সেই অণুটা থেকে আমি, এখানে একটা রিভার্স ট্রান্সক্রিপ্টে দেখানো হয়েছে যেখানে এমআরএনএ থেকে প্রথমে ডিএনএ অণু উৎপাদন করা হয়েছে এবং তারপরে সেটাকে রেপ্লিকা তৈরি করা হয়েছে সেটির। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রুপের রক্ত ধারণকারী ব্যক্তি সব গ্রুপের রক্ত ধারণকারী ব্যক্তিকে রক্তদান করতে পারে? এটা আমরা খুব ছোটবেলা থেকে জেনে এসেছি, এটা হচ্ছে গ্রুপ ও। অপশন ডি, গ্রুপ ও। গ্রুপ ও সব কটাকেই, সমস্ত গ্রুপের রক্তকেই রক্ত দিতে পারে। 10 নম্বর প্রশ্ন, দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাসিলাই। অপশন ডি, ব্যাসিলাই। রড শেপেড ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় ব্যাসিলাই।
নিচের কোনটি মাস্ট কোষ থেকে নিঃসরণের ফলে অ্যালার্জির কারণে প্রদাহজনিত প্রতিক্রিয়া হয়? উত্তর হলো অপশন বি, হিস্টামাইন। হিস্টামাইন একটা কেমিক্যাল যেটা মাস্ট কোষ থেকে এবং বেসোফিল কোষ থেকে, দুটো কোষ থেকেই খরিত হয়। এটি একটি মাস্ট কোষের ছবি দেওয়া আছে। মাস্ট কোষ থেকে হিস্টামাইন খরিত হয় এবং হিস্টামাইনের কাজ হলো সংক্রামক এরিয়াতে সংক্রমণ এরিয়াতে রক্তবাহগুলোকে শ্বেত রক্তকণিকা বহনের উপযোগী করে তোলে। আরও বেশি শ্বেত রক্তকণিকা এবং বেশি পরিমাণে রক্ত সেইখানে পৌঁছে দেয়, ফলে সংক্রমিত অঞ্চলে একটা প্রদাহ দেখা দেয়। ভাইরাস আক্রান্ত কোষ থেকে নিঃসৃত প্রোটিনকে বলা হয় ইন্টারফেরন। অপশন সি, ইন্টারফেরন। কোনো কোষ যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে সেই কোষ থেকে ইন্টারফেরন খরিত হয়। সেই ইন্টারফেরনগুলি পার্শ্ববর্তী কোষগুলিকে সচেতন করে দেয় ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য, এবং সমস্ত কোষগুলি যখন অ্যালার্ট হয়ে যায় যে কোনো একটা কোষ ভাইরাস আক্রান্ত হয়েছে, তারা সকলে মিলে সমবেতভাবে ভাইরাসকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে সাহায্য করে। প্রথম ট্রান্সজেনিক শস্যটি হলো তামাক। প্রথম পরীক্ষামূলকভাবে তামাক গাছেই বাইরের কোনো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন তামাক গাছে প্রবেশ করানো হয়। টিডিএনএর মাধ্যমে কোনো একটা কোষের মধ্যে বাইরের জিন দ্বারা সংক্রমিত করা হয় এবং সেই জিনটিকে বা সেই কোষটিকে তামাক গাছে প্রতিস্থাপিত করা হয়। অ্যামিবায়োসিস রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে মেট্রোনিডাজল। অপশন ডি, মেট্রোনিডাজল। জলের কার্যপদ্ধতিটা একটু বলে দিই। মেট্রোনিডাজল সংক্রামকের ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটায় তার কোষের মধ্যে প্রবেশ করে তার ডিএনএটাকে ভেঙে দেয়, ফলে ব্যাকটেরিয়াটা মারা যায়। 15 নম্বর প্রশ্ন, কোন অণুজীবটি দুধকে দইয়ে পরিণত করার জন্য দায়ী? উত্তর হলো অপশন ডি, ল্যাক্টোব্যাসিলাস। যেহেতু ব্যাসিলাস আছে এর নামের সঙ্গে, সুতরাং এটি একটি রড শেপেড ব্যাকটেরিয়া। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অবাধ চলমান অস্থিসন্ধি? এই প্রশ্নটা কিন্তু আগেও এসেছে। অপশন এ, বল ও সকেট জয়েন্ট। বল ও সকেট অস্থিসন্ধি থাকে হাত এবং ঘাড়ের সংযোগস্থলে, যার জন্য হাতটা আমরা মোটামুটিভাবে 360 ডিগ্রি ঘোরাতে পারি। 17 নম্বর প্রশ্ন, যে মিথজীবী সম্পর্কে উভয় পক্ষই উপকৃত হয় তা হলো সহজীবিতা। অপশন সি, সহজীবিতা বা মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম নামটা একটু বেশি পরিচিত। এখানে কি হচ্ছে, এখানে প্রজাপতি ফুল থেকে মধু নিচ্ছে যাতে প্রজাপতির উপকার হচ্ছে, এবং প্রজাপতির মধু নেওয়ার কারণে ফুলের পরাগযোগ হচ্ছে, এক্ষেত্রে ফুলটাও উপকৃত হচ্ছে। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়া সবচাইতে বেশি পাওয়া যায়? উত্তর হলো অপশন বি, গোয়াল বা খাটাল। কারণ আমরা জানি যে মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়াটা আর্কি ব্যাকটেরিয়ার অন্তর্গত এবং তার নাম হচ্ছে মিথানোজেন। মিথানোজেনের অবস্থান হলো রুমিনান্ট, গরু বা মোষ জাতীয় প্রাণীদের পাকস্থলীতে অবস্থান করে, এবং যার কারণে গোবর থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়। 19 নম্বর প্রশ্ন, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিনকে একসাথে বলা হয় জীবনদায়ী হরমোন, লাইফ সেভিং হরমোন। শুধুমাত্র অ্যাড্রিনালিনকে বলা হয় ইমার্জেন্সি হরমোন। স্ট্রেস হরমোনও বলা হয়। 20 নম্বর প্রশ্ন, খরগোশ, মানুষ ও অন্যান্য প্ল্যাসেন্টা বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে ডিম্বাণুর নিষেক ঘটে কোথায়? নিষেক ঘটে ডিম্বনালীতে। ডিম্বনালীর ইংরেজিটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের আরও নির্দিষ্ট করে যদি বলা হয়, এটা হচ্ছে একটা ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের বিভিন্ন অংশ আছে, ফিমব্রি, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা এবং ইসথমাস। এটা হচ্ছে ডিম্বাশয় বা ওভারি। তা নিষেকটা সম্পন্ন হয় নির্দিষ্টভাবে এই অ্যাম্পুলা অঞ্চলে। এটাও
প্রশ্ন আসতে পারে। দিন দিন প্রশ্নের কাঠিন্যমান বাড়ছে, সুতরাং আরও বেশি নিখুঁতভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। যে স্তর থেকে জনন কোষ উৎপন্ন হয় তা হলো জার্মিনাল এপিথেলিয়াম। অপশন সি প্রজনন আবরণী কলা। এটা একটা ডিম্বাশয়ের প্রস্থচ্ছেদের ছবি। এইখানে এই লেয়ারটা হচ্ছে জার্মিনাল আবরণী কলা বা জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম থেকেই ডিম্বাণুগুলো উৎপন্ন হয়। ডিম্বকের দিকে পরাগনালীর বৃদ্ধিকে বলা হয়, এটি কি বর্তি চলন? এটা হচ্ছে রাসায়নিক বর্তি চলন। অপশন বি রাসায়নিক বর্তি চলন বা কেমোট্রপিজম। গর্ভমুণ্ডে ডিম্বাশয় পোলেন গ্রেন যখন পরাগরেণু পতিত হয়, তারপরে নির্দিষ্ট রাসায়নিক সিগন্যালের অনুবর্তী হয়ে সেটি ক্রমে ডিম্বকের দিকে ধাবিত হয়। এটা হচ্ছে কেমোট্রপিজম। 23 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জলক্ষয় ক্রিয়া বা গাটেশন যার মাধ্যমে হয় সেটি হলো জলরন্ধ্র। জলরন্ধ্রের মধ্য দিয়ে গাটেশন হয়, আর পত্ররন্ধ্রের মধ্য দিয়ে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন হয়। এটি হচ্ছে একটি জলরন্ধ্র। এগুলো হচ্ছে বিভিন্ন জলরন্ধ্রের মধ্য দিয়ে গাটেশন হচ্ছে। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জাইলেমের সজীব উপাদান? উত্তর জাইলেম প্যারেনকাইমা। জাইলেমের 4টি উপাদানের মধ্যে বাকি 3টি মৃত উপাদান, কেবলমাত্র জাইলেম প্যারেনকাইমা সজীব উপাদান। কি হলো জাইলেম প্যারেনকাইমা, যেটি একমাত্র সজীব। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গ্যাসীয় ফাইটো হরমোন? ফাইটো অর্থাৎ উদ্ভিদ হরমোন, গ্যাসীয় হচ্ছে ইথিলিন। ইথিলিনের কাজ কি? ইথিলিনের কাজ হচ্ছে ফল পাকাতে সাহায্য করে এবং এটি একটি গ্যাসীয় হরমোন। আইইউবিএমবি অনুসারে সমস্ত উৎসেচকগুলিকে কতগুলি শ্রেণীতে ভাগ করা হয়েছে? উত্তর অপশন এ 6টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। আইইউবিএমবির পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। এরা উৎসেচককে 6টি ভাগে ভাগ করেছে। প্রথম হচ্ছে অক্সিডো রিডাকসেস, অক্সিডেশন রিডাকশন সম্পন্ন করে। দ্বিতীয় হলো ট্রান্সফারেজ, এটি কোনো একটা গ্রুপকে ট্রান্সফার করে, যেমন ফসফেট গ্রুপকে ট্রান্সফার করতে পারে। হাইড্রোলেজ, যারা জল বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক। লাইসেজ, নন হাইড্রোলাইটিক ক্লিভেজ, কোনো একটা বড় যৌগকে ভেঙে দেয় কিন্তু জল উৎপন্ন করে না। আইসোমারেজ, আইসোমারেজ হলো স্ট্রাকচারাল, যাদের মধ্যে সিমিলার থাকবে দুটো উৎপন্ন যৌগ এবং যে যৌগ থেকে উৎপন্ন হলো দুটোর মধ্যে স্ট্রাকচারাল সিমিলারিটি থাকবে। লাইগেজ হচ্ছে জয়েন করে, আমরা লাইগেজটা পড়েছিলাম ডিএনএ রেপ্লিকেশনের সময়, যেখানে একটি নিউক্লিওটাইডের সাথে পরবর্তী নিউক্লিওটাইড যুক্ত হচ্ছিল। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, তরল শস্য পাওয়া যায় যাহাতে? এটিও খুব পরিচিত প্রশ্ন। উত্তর হলো অপশন সি নারকেল। নারকেলের জলটি হচ্ছে তরল শস্য। 28 নম্বর প্রশ্ন, বীজের অঙ্কুরোদ্গমের জন্য নিচের কোনটি প্রয়োজন হয় না? আর্দ্রতা প্রয়োজন হয়, অক্সিজেন প্রয়োজন হয়, উষ্ণতা প্রয়োজন হয়, কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় না। কারণটা কি? কারণ হচ্ছে শ্বসনের জন্য অক্সিজেন তো অবশ্যই প্রয়োজন। যে জীবটা অঙ্কুরিত হচ্ছে তার প্রচুর পরিমাণে এটিপি প্রয়োজন, ফলে সেখানে শ্বসন হবে এবং অক্সিজেন দরকার হয়, উষ্ণতাও দরকার। কেবলমাত্র যেহেতু অঙ্কুরিত বীজে কোনো সবুজ অংশ নেই, ফলে কোনো রকমের সালোক সংশ্লেষ হচ্ছে না, আর আমরা জানি সালোক সংশ্লেষ করতে গেলেই একমাত্র কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। সুতরাং এখানে কোনো রকমের কোনো কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হচ্ছে না। কার্বন ডাইঅক্সাইড চারা গাছে প্রয়োজন হবে বা বড় গাছে প্রয়োজন হবে, অঙ্কুরিত বীজে নয়। 29 নম্বর প্রশ্ন, জৈবিক নাইট্রোজেন স্থিতিকরণের সাথে নিচের কোন জীবাণুটির কোনো যোগ নেই? অ্যানাবিনার যোগ আছে, রাইজোবিয়ামের যোগ আছে, আমরা জানি রাইজোবিয়াম অর্বুদ তৈরি করে। নস্টকেরও যোগ আছে, কেবলমাত্র ক্লোরেল্লার কোনো রকমের নাইট্রোজেন সংক্রান্ত ভূমিকা নেই। 30 নম্বর প্রশ্ন, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে যার সক্রিয়তায়? অগ্রস্থ ভাজক কলা, আমরা ক্লাস 10এও পড়েছিলাম অগ্রস্থ ভাজক কলায় ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ অক্সিনের উপস্থিতির কারণে অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদকে লম্বায় বৃদ্ধি করতে সাহায্য করে। কোনো কারণে যদি আমরা এটা অংশটি কাট করে দিই, তাহলে সেটা এখান থেকে সেই উদ্ভিদে পার্শ্বীয় মুকুল বৃদ্ধি পাবে।
31 নম্বর প্রশ্ন, কোরকোদ্গম যার উদাহরণ? এটি হচ্ছে অযৌন জনন। অপশান বি অযৌন জনন, আসেক্সুয়াল রিপ্রোডাকশন। কোরকোদ্গম আমরা ইস্টে দেখতে পাই, হাইড্রাতে দেখতে পাই। 32 নম্বর প্রশ্ন, নিচের মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জন্য আবশ্যিক নয়? উত্তর হলো অপশান ডি ক্রোমিয়াম। 33 নম্বর প্রশ্ন, উদ্ভিদ যার দ্বারা মাটি থেকে প্রধানত জল শোষণ করে তা হলো, এটাও অত্যন্ত সহজ প্রশ্ন, মূলরম। উদ্ভিদ মূলরমের সাহায্যে জল শোষণ করে। এবং এখান থেকে আরও একটি প্রশ্ন আসতে পারে, মূলরমের অবস্থানটা কোথায়? মূলরমের অবস্থান হচ্ছে রিজিয়ন অফ ম্যাচুরেশন, অর্থাৎ স্থায়ী অঞ্চলে। 34 নম্বর প্রশ্ন, মানুষের নিকটতম পূর্বসূরি হলো? অপশান বি শিম্পাঞ্জি। শিম্পাঞ্জির সাথে 99% জিনগত মিল উপস্থিত, এবং দ্বিতীয় হলো 97% জিনগত মিল উপস্থিত গরিলার সাথে। 35 নম্বর প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গ বলতে সেই সব অঙ্গকে বোঝায় যাদের সমবৃত্তি অর্থাৎ একই রকমের কাজ কিন্তু তাদের উৎপত্তি আলাদা। তাহলে অপশান উত্তর হলো উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক, অর্থাৎ অপশান এ। উদাহরণস্বরূপ বলতে পারি বাদুড়। বাদুড় হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, তার ডানা। পাখি, পক্ষী শ্রেণীর ডানা, এবং প্রজাপতি পতঙ্গ শ্রেণীর ডানা। তাদের উৎপত্তিগতভাবে তাদের ভিন্নতা থাকলেও তাদের কাজ সবার ক্ষেত্রে এক। 36 নম্বর প্রশ্ন, আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয় যা থেকে? তা হলো উত্তর বি লিম্ফোসাইট। এই প্রশ্নটাও কিন্তু আগে এসেছিল। বি লিম্ফোসাইট থেকে তৈরি হয় অ্যান্টিবডি। একটা অ্যান্টিবডির ছবি। 37 নম্বর প্রশ্ন, বিসিজি টিকা যে রোগের বিরুদ্ধে সুরক্ষা যোগায় তা হলো যক্ষ্মা। যক্ষ্মা অর্থাৎ টিউবারকিউলোসিস হলে ফুসফুস নষ্ট হয়ে যায়, তার কার্যকারিতা বন্ধ হয়ে যায়। 38 নম্বর প্রশ্ন, জাইগোটের বিভাজনের ফলে ভ্রূণাণু থেকে যে নীরের কোষপুঞ্জ তৈরি হয় তাকে বলা হয় মরুলা। অর্থাৎ জাইগোট বিভাজিত হয়ে প্রথম যে নীরের বলটা উৎপন্ন করে সেটি হলো মরুলা। এটি জাইগোট ছিল, জাইগোটটা বিভাজিত হয়ে ক্রমশ যে নীরের বলটি তৈরি করলো সেটা হলো মরুলা। 39 নম্বর প্রশ্ন, নিচের কোন বিজ্ঞানীদ্বয় প্রথম কোষতত্ত্ব প্রস্তাব করেছিলেন? উত্তর স্লেইডেন এবং সোয়ান। এই প্রশ্নটি আমার মনে হচ্ছে রিপিট হয়েছে। স্লেইডেন এবং সোয়ান। 40 নম্বর প্রশ্ন, অক্টোপাস কোন পর্বের অন্তর্গত? এটি হচ্ছে মোলাস্কা পর্বের অন্তর্গত। মোলাস্কা পর্বের অন্তর্গত আরও দু একটি আমাদের পরিচিত প্রাণী হলো শামুক, ঝিনুক, এরা সবাই মোলাস্কা পর্বের অন্তর্গত। 41 নম্বর প্রশ্ন, নিচের কোন উক্তিটি ভুল? পতঙ্গদের একজোড়া সরলাক্ষী থাকে? না, সরলাক্ষী পতঙ্গদের থাকে না, ওদের থাকে পুঞ্জাক্ষী। এটাই ভুল। এদের একজোড়া সুর থাকে, ঠিক আছে। কেন্নর কোনো লার্ভা অবস্থা হয় না, কাঁকড়া বিচার কোনো সুর থাকে না। পতঙ্গদের চক্ষু এই রকম অনেকগুলো ছোট ছোট, এগুলোকে ওমাটিরিয়াম বলা হয়। অনেকগুলো ছোট ছোট চোখ নিয়ে এদের চোখগুলো গঠিত হয়। এদের অক্ষি সরলাক্ষী নয়। 42 নম্বর প্রশ্ন, নিচের কোনটির ফলে শীর্ষ সম্প্রদায়ের উদ্ভব হয়? বাংলাটা একটু অদ্ভুত উড়ে, ইংলিশটা দেখে নিই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রেজাল্ট ইন ক্লাইম্যাক্স কমিউনিটি? ক্লাইম্যাক্স কমিউনিটি যখনই আসবে তখন সেটা কোথায়? সেটা হচ্ছে সাকসেশন। অপশান বি সাকসেশন। এখানে সাকসেশনের বাংলা লিখেছে পরম্পরা, কিন্তু সাকসেশনের আরও একটা ভালো বাংলা আছে, সেটা হচ্ছে পর্যায়ক্রম। যে কোনো বাংলা বইতে সাকসেশনের বাংলা তোমরা দেখতে পাবে পর্যায়ক্রম। এটা সাকসেশন। সাকসেশন কাকে বলে আমরা জানি, যে উম, কোনো একটা ব্যারেন এরিয়া, অর্থাৎ নতুন জেগে ওঠা কোনো বালিচর বা পাথরে যখন প্রথম জীব সম্প্রদায় বসবাস শুরু করে সেটা হচ্ছে সাকসেশন, এবং এটার অনেক পর্যায় আছে। শেষ পর্যন্ত যে পর্যায়টা গঠিত হয় তাকে বলা হয় ক্লাইম্যাক্স। প্রথম প্রথম যে জীবগুলো এখানে অবস্থান শুরু করে, বাসস্থান শুরু করে, সেটাকে বলা হয় পায়োনিয়ার সম্প্রদায়।
43 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড বা অ্যাসিডগুলি বেশিরভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট থাকে? সালফিউরিক অ্যাসিডও থাকে, নাইট্রিক অ্যাসিডও থাকে। সুতরাং অপশন হবে সি, এ এবং বি উভয়ই ঠিক। অ্যাসিড বৃষ্টি কারখানা থেকে যে বিভিন্ন রকমের সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড মেঘের সাথে মিশে যায়, তারা নাই নাইট্রাস নাইট্রাস অ্যাসিড এবং সালফিউরাস অ্যাসিড হিসেবে বৃষ্টির সাথে ঝরে পড়ে। 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রস্তাব করেছিলেন। এই প্রশ্নটা 2017 সালের প্রথম প্রশ্ন ছিল। সরি, অপশন সি, আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রস্তাব করেছিলেন সেটি হলো মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। 45 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জীব বিশ্লেষ্য দূষক? উত্তর হলো অপশন এ, নর্দমার নোংরা জল। বিভিন্ন গার্হস্থ্য কাপড় কাচার জল, কিচেনের জল, যেগুলো সিওএজ হিসেবে বা নর্দমার জলে গিয়ে পড়ে মেশে, সেটা হলো নর্দমার জল, যেটা জৈব বিশ্লেষ্য। সিএফসি যার জন্য দায়ী? উত্তর হলো অপশন এ, ওজোন স্তরের ক্ষয়। সিএফসি ওজোন লেয়ারকে ক্ষয় করে দেয়। 47 নম্বর প্রশ্ন, যে পিরামিডের গঠন কখনোই উল্টো হয় না তা হলো শক্তি পিরামিড বা এনার্জি পিরামিড। এটি কখনোই উল্টো হয় না, কারণ উদ্ভিদ যারা উৎপাদক তাদের কাছেই সর্বাধিক শক্তি থাকে, এবং আমরা লিন্ডেম্যানের 10% সূত্র অনুসারে জানি প্রত্যেকটা পরবর্তী খাদক স্তরে মাত্র অর্জিত শক্তির মাত্র 10%ই প্রবাহিত হয়। ফলে শক্তির পিরামিড কখনোই উল্টানো হতে পারে না। সর্বোচ্চ স্তরে শক্তির পরিমাণ সব থেকে কম। 48 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? প্রশ্নটা ঠিক আমার ভালো লাগেনি, কারণ এখানে সবকটি গ্যাসই গ্রিনহাউস। তবুও একটা উত্তর দেওয়া হয়, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডকে গ্রিনহাউস গ্যাস না বলা হয়েছে এখানে। 49 নম্বর প্রশ্ন, 5 রাজ্য শ্রেণীবিন্যাসে ব্যাকটেরিয়ার অবস্থান যেখানে, এটিও রিপিট হয়েছে। উত্তর হবে অপশান বি, মনেরা। মনেরাতে ব্যাকটেরিয়া উপস্থিত, ব্যাকটেরিয়া শ্রেণীভুক্ত জীবরা বাস করে, অর্থাৎ রাখা হয়েছে। 50 নম্বর প্রশ্ন, 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি হলো মিথাইল আইসোসায়ানেট, যাতে বহু সংখ্যক মানুষের প্রাণ হারিয়েছিল তৎকালীন সময়, এবং পরবর্তীকালে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করেছিল তারাও কিন্তু বিকলাঙ্গ হিসেবে জন্মেছিল। এরপরে আমরা পরের ভিডিওতে আমরা 2020 সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।